প্রস্টেট ক্যান্সার হলে আমি বুঝবো কি করে? প্রস্রাব সঠিকভাবে না হওয়া মানে ধরুন প্রস্রাব পেলো কিন্তু গিয়ে সেটা ক্লিয়ার হলো না বা আচ্ছা। হেজিটেন্সি হচ্ছে না, আটকে যাচ্ছে বা ক্লিয়ার হচ্ছে না। বারবার প্রস্রাব পাচ্ছে, রাতে বারবার প্রস্রাব করতে উঠতে হচ্ছে বা প্রস্রাব পেলে ধরে রাখতে পারছে না। আর কিছুতেই ধরে রাখা যাচ্ছে না, ইমিডিয়েট মনে হচ্ছে যেতে হবে। এই ধরনের ক্যান্সার হওয়ার পেছনে ধূমপান নাকি শুনেছি অনেক একটা ক্ষেত্রেই কারণ দায়ী। আছে, হ্যাঁ, হ্যাঁ, ধূমপান একটা কারণ রয়েছে। ধূমপান দেখুন তো তামাকের ব্যবহার না যেকোনো ক্যান্সারই তামাকের সেটা আমরা ব্যবহারে জানি হতে আমরা। পারে। হ্যাঁ। সেজন্যই লেখা থাকে যে হুম, তামাক হুম, ক্যান্সারের হুম, কারণ। হুম। এই ধরনের পেশেন্টরা হুম, যখন আপনাদের কাছে এসে হুম, হুম, পৌঁছয়, তখন আপনারা কিভাবে এই রোগটিকে নির্ধারণ করেন? হ্যাঁ। নির্ধারণ করাটা খুব সিম্পল এবং সারা পৃথিবী জুড়ে সেটার একটা প্রোটোকল রয়েছে। সেই প্রোটোকলটাই ফলো করা উচিত। খুব সিম্পল টেস্ট রয়েছে। ইউরিনের সমস্যা হলে পিএসএ টেস্ট করা উচিত। পিএসএ একটা ব্লাডের টেস্ট। হুম, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। সেটা বেশি থাকলে একটা এমআরআই করলেই অনেক ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যায়। প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে পুরো চিকিৎসাটাই রেডিয়েশন চিকিৎসা এবং হরমোন থেরাপি চিকিৎসা। অপারেশনের কোনো রোল নেই। মনে রাখবেন টিউআরপি এই যে অপারেশনটা হুম, হুম, ট্রান্সইউরেথ্রাল হুম। রিসেকশন অফ প্রস্টেট সেটা প্রস্টেট ক্যান্সারের অপারেশন নয়। এটা বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি যেটা ক্যান্সার নয়, প্রস্টেট ফুলে যাওয়া বা বেড়ে যাওয়া তার অপারেশন। আচ্ছা। এটা এন্ডোস্কোপি করে ছেঁচে ইউরিনের রাস্তাটা পরিষ্কার করে দেওয়া হয়। প্রস্টেট বড় হয়ে গেলে ইউরিনের রাস্তাটা চেপে যায়। এটাকে অনেকে না হুম। গুড ক্যান্সারও বলেন আরকি। বলে এবং হ্যাঁ। এইজন্য অনেক ক্ষেত্রে অবহেলাও হুম, হয়। হ্যাঁ। সেটা হওয়া উচিত নয়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আজকের আলোচনার বিষয় প্রস্টেট ক্যান্সার। আমরা এই আলোচনায় জানার চেষ্টা করব প্রস্টেট ক্যান্সার কি? কোন লক্ষণগুলো দেখে আপনারা সতর্ক হবেন? কখন চিকিৎসকের কাছে পৌঁছবেন? এবং এর চিকিৎসা কি? এবং পাশাপাশি এটাও জানবো যে এই ক্যান্সার কি কোনোভাবে প্রিভেন্ট করা যায়? আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সায়ন পাল। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হেলথ ইনসাইটকে অনেক ধন্যবাদ এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার জন্য। ১ম এ যেটা জানতে হুম। চাইবো প্রস্টেট এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? হ্যাঁ, এইটা এক্সক্লুসিভলি শুধুমাত্র পুরুষদের থাকে। আচ্ছা। প্রস্টেট ক্যান্সার মহিলাদের হতে পারে না। এটা হলো ১ম কথা। এটা একটা গ্ল্যান্ড। এটা ওই যে আমাদের ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি, হুম, তার মুখে একটা গ্ল্যান্ড থাকে। হুম, সেই গ্ল্যান্ডটার মধ্যে দিয়ে ইউরিনের যে টিউবটা যায় মানে হুম, হুম, মূত্রনালীটা হুম, হুম, যায়, সেটা তার মধ্যে দিয়ে পাস করে এবং সেই গ্ল্যান্ডটা আমাদের যে সিমেন বা বীর্য তার হুম, একটা গুরুত্বপূর্ণ কিছু সিক্রিশন তা থেকে হয় যেটা তার মানে তার জন্য কিছুটা হেল্প করে। এবারে এই গ্ল্যান্ডটাতে খুব কমন একটা ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার এবং সারা পৃথিবীর নিরিখে প্রস্টেট ক্যান্সার পুরুষদের মধ্যে ওয়ান অফ দ্যা কমনেস্ট ক্যান্সার মানে সবচেয়ে বেশি প্রস্টেট ক্যান্সার যতগুলো ক্যান্সার পাওয়া যায় তার মধ্যে প্রস্টেট ক্যান্সার একটা। কাজেই প্রস্টেট ক্যান্সার নিয়ে সচেতনতার খুব প্রয়োজন রয়েছে। আচ্ছা, এই প্রস্টেট ক্যান্সার হলে আমি বুঝবো কি করে? হ্যাঁ, প্রস্টেট ক্যান্সারের আপনারা অনেকেই শুনে থাকবেন যে বয়স্ক মানুষদের, বয়স্ক পুরুষদের হুম, বলা হয় যে প্রস্টেটের সমস্যা হচ্ছে, প্রস্টেটের সমস্যা হচ্ছে। সমস্যাগুলো খুব ক্লিয়ার। সেই সমস্যা হলো যে প্রস্রাব সঠিকভাবে না হওয়া। মানে ধরুন প্রস্রাব পেলো কিন্তু গিয়ে সেটা ক্লিয়ার হলো না বা আচ্ছা। হেজিটেন্সি হচ্ছে না, আটকে যাচ্ছে বা ক্লিয়ার হচ্ছে না। বারবার প্রস্রাব পাচ্ছে, রাতে বারবার প্রস্রাব করতে উঠতে হচ্ছে বা প্রস্রাব পেলে ধরে রাখতে পারছে না। আর কিছুতেই ধরে রাখা যাচ্ছে না। ইমিডিয়েট মনে হচ্ছে যেতে হবে এবং বারবার যেতে হবে। হুম, একটা ফিলিং যে না ক্লিয়ার হচ্ছে না বা একটা হেজিটেন্সি, আর্জেন্সি আমরা বলি, নকচিউরিয়া বলি মানে রাত্রিবেলা হুম, উঠে যাওয়া এবং পেলে ধরে রাখতে না পারা। এগুলি মূলত সিম্পটম। এছাড়া অনেক ক্ষেত্রে কোমর-টোমরে ব্যথা বা হাড়ে-টাড়ে যন্ত্রণা শেষের দিকে হয়। কিন্তু আর্লি এগুলি। এইগুলোর সাথে মুশকিল হলো এগুলো আবার বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া বা বিএইচপি বলে একটা কন্ডিশন হুম, আছে। হুম। যেটা প্রস্টেট বড় হয়ে যাওয়া, ক্যান্সার নয়। তাতেও এই সমস্যাগুলো হয়। কাজেই এইটা একটু কমন হয়ে যায়। কিন্তু এই ধরনের সমস্যা হলে কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা অবশ্যই দরকার। না আপনার প্রস্টেট গ্ল্যান্ডটি বড় হয়েছে না তার মধ্যে ক্যান্সারের ক্যান্সার সমস্যা হয়েছে। সেটা কিন্তু রাইট। অ মানে আপনাকেই হুম। একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পৌঁছতে রাইট, হবে এবং রাইট, জেনে নিতে হবে যে রাইট, সমস্যাটা কোথায়। রাইট। এবার এখানে আবার বুঝতে হবে হুম, বিশেষজ্ঞ ডাক্তারবাবু কে? আচ্ছা। তার কারণ হলো যে যেমন আমি আগে হুম, অনেকবার বলেছি যে ক্যান্সার চিকিৎসাটা ক্রমাগত সুপার হুম, স্পেশালাইজড হয়ে হুম, যাচ্ছে। মানে এটা আগে হুম, জেনারেল মেডিসিনের ডাক্তারবাবুরা ট্রিট করতেন, জেনারেল সার্জারি ডাক্তারবাবুরা হুম, ট্রিট করতেন এবং
তারপরে ধীরে, ধীরে সেটা স্পেশালাইজড হয়ে গেল, ক্যান্সার সার্জারি এলো। তেমনি এই ইউরিনের সমস্যাগুলো হলেই লোকে ইউরোলজিস্টের কাছে যান। হুম, মানে যারা এই ইউরিনের হুম, হুম, সমস্যাগুলোর হুম, হুম। সার্জন। কিন্তু এটা কিন্তু ইউরোলজিস্টের ডোমেন নয়। এটা কিন্তু অনকোলজিস্টের ডোমেন। মানে অনকোলজিস্ট ইউরোলজিস্টের পরেও তারা শুধুমাত্র ক্যান্সার চিকিৎসার জন্য তাদের ডোমেন হলো কিডনি, ইউরেটার, ব্লাডার, প্রস্টেট এগুনি। মানে যেগুলো হলো গিয়ে আমাদের রেচনতন্ত্র বলি যেটাকে আমরা হুম, এক্সিটারি সিস্টেম। হুম, হুম। তারা ডাক্তার। কিন্তু যারা ক্যান্সারের ডাক্তার তারা আবার স্পেশাল ট্রেনিং নেন। অনকোলজিস্ট বলে তাদের। আচ্ছা। অথবা রেডিয়েশন অনকোলজিস্ট যারা এই ক্যান্সারগুলো ট্রিটমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এবং যেমন প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে পুরো চিকিৎসাটাই রেডিয়েশন চিকিৎসা এবং হরমোন থেরাপি চিকিৎসা। অপারেশনের কোনো রোল নেই। এইসব ডাক্তারবাবুর কাছে আপনার যাওয়া উচিত। এখানে যেটা আমি ফিল করছি মানে এই ধরুন দেখছি আমার প্র্যাকটিসে গন্ডগোলটা সেটা আমি বলছি। ইউরোলজিস্টের কাছে যান। তারা অনেকদিন ধরে বিনাইন হাইপারট্রফি প্রস্টেটের চিকিৎসা চলে। অনেক ক্ষেত্রে ইউরোফ্লোমেট্রি বা বিভিন্ন টেস্ট করে মনে করা হয় এবং তারপরে সেটা দেরি হয়ে যায়। সেটা মেটাস্টেসিস হয়ে যায়। খুব সিম্পল টেস্ট রয়েছে। ইউরিনের সমস্যা হলে পিএসএ টেস্ট করা উচিত। পিএসএ একটা ব্লাডের টেস্ট। হুম, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। সেটা বেশি থাকলে একটা এমআরআই করলেই অনেক ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যায়। যে সেটা বিনাইন মানে হুম, নাকি ক্যান্সারাস মানে কোন রকম হুম, হুম, ক্যান্সারের সন্দেহ আছে। হুম, হুম। ক্যান্সারের সন্দেহ হলে বায়োপসি করা উচিত। তারপর ট্রিটমেন্ট ডিসিশন নেওয়া উচিত। আবারও বলছি প্রস্টেট ক্যান্সারে অপারেশনের কোনো রোল নেই। প্রস্টেট ক্যান্সার রেডিয়েশন চিকিৎসা এবং হরমোন চিকিৎসা দিয়েই সুস্থ হয়ে যায়। আচ্ছা। মানে অপারেশনের কোনো প্রয়োজন নেই। রোল নেই বলাটা ভুল হুম, হবে। হুম। খুব লো রিস্ক, ইন্টারমিডিয়েট রিস্ক এ করা যায়। কিন্তু তার সাইড ইফেক্টস বেশি। কোনো প্রয়োজন নেই। আচ্ছা। তো অ এই যে প্রস্টেট ক্যান্সার নিয়ে যে আজকে আমরা যে আলোচনা করছি, এটা কাদের মধ্যে হওয়ার চান্সেসটা বেশি? এটা হ্যাঁ, কি অল্প বয়সী ছেলেদেরও অল্প বয়সীদের কিন্তু হয় না। আচ্ছা, মূলত আচ্ছা। বেশি বয়সীই হয়। হুম। এটা এল্ডারলি মেলদের অসুখ মূলত। আচ্ছা, আচ্ছা। তবে কিছু, কিছু লেট 40s এরও পেশেন্ট আমি ১ জন ২ জন পেয়েছি বা 50s এ ৫০ বছরের উপরের বয়স্ক তাদেরও আমি কিছু, কিছু ক্ষেত্রে পেয়েছি। রেয়ার। রেয়ার তবে মূলত একটু বেশি বয়সে ৬০ বছরের উপরে যারা ৫৫ বছরের উপরে ৬০ টা একটু টু মাচ ৫৫ বছরের উপরে তাদের ৫০ বছরের উপরে ৪৫ থেকে ৫০ বছরের উপরে সবারই একটু স্ক্রিনিং টেস্ট করা দরকার। আচ্ছা। এই ধরনের পেশেন্টরা হুম, যখন আপনাদের কাছে এসে হুম, হুম। পৌঁছয়, তখন আপনারা কিভাবে এই রোগটিকে নির্ধারণ করেন? হ্যাঁ, নির্ধারণ করাটা খুব সিম্পল এবং সারা পৃথিবী জুড়ে সেটার একটা প্রোটোকল রয়েছে। সেই প্রোটোকলটাই ফলো করা উচিত। প্রথমত ইউরিনের সিম্পটম হচ্ছে কারো যদি আমি যে সমস্যাগুলো বললাম, তাহলে তার পিএসএ টেস্ট করা উচিত। পিএসএ হলো প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন ব্লাডের। পিএসএ বেশি থাকলে এবং তার এমআরআই করে যদি দেখি যে ক্যান্সারের কোনো সম্ভাবনা রয়েছে, এমআরআই এ অ্যাম স্কোরিং করা হয়, পাইরাট স্কোরিং বলি আমরা। তাতে যদি মনে হয় যে ক্যান্সারের সম্ভাবনা রয়েছে, তাহলে আমরা বায়োপসি করি। ট্রাস্ট গাইডেড বায়োপসি বলা হয়। মনে রাখবেন টিউআরপি এই যে অপারেশনটা হুম, হুম, ট্রান্সইউরেথ্রাল হুম, রিসেকশন অফ প্রস্টেট সেটা প্রস্টেট ক্যান্সার অপারেশন নয়। এটা বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি যেটা ক্যান্সার নয়, প্রস্টেট ফুলে যাওয়া বা বেড়ে যাওয়া তার অপারেশন। আচ্ছা। এটা এন্ডোস্কোপি করে ছেঁচে ইউরিনের রাস্তাটা পরিষ্কার করে দেওয়া হয়। প্রস্টেট বড় হয়ে গেলে ইউরিনের রাস্তাটা চেপে যায়। আমি হুম, যে হুম, বললাম হুম, যে হুম, ইউরিনের টিউবটা প্রস্টেটের হুম, মধ্যে হুম, দিয়ে হুম, বেরোয়। হুম, কিন্তু ক্যান্সারের জন্য এটা কোনো চিকিৎসা নয়। যদি না তার ইউরিন একদম বন্ধ হয়ে গিয়ে থাকে বা ইউরিনের খুব হুম। সমস্যা হচ্ছে, ক্যান্সার ইউরিনের রাস্তাটা চেপে দিয়েছে, তখন ছাড়া এটার কোনো দরকার নেই। তো এইবার এমআরআই করার পরে যদি আমাদের ক্যান্সার ডিটেকশন হয় যে হ্যাঁ, এটা ক্যান্সার হলো, তখন তার গ্রেডিং হয়। সেটাকে বলে গ্লিসেন স্কোর। আচ্ছা। গ্লিসেন স্কোর, পিএসএ এবং এমআরআই এর ক্লিনিক্যাল স্টেজিং এর বেসিসে রিস্ক ক্যাটেগরাইজেশন করা হয়। এবং ক্যান্সারটা অন্য কোথাও ছড়িয়ে গেছে কিনা সেটা দেখার জন্য আমরা পিএসএমএ পেট স্ক্যান করি। স্পেশাল একটা সিটি স্ক্যান আচ্ছা। সেটাকে পিএসএমএ পেট স্ক্যান বলে। হ্যাঁ? প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন দিয়ে আমাদের সেই স্ক্যানটা করা হুম। হয়। প্রস্টেট স্পেসিফিক মেমব্রেন অ্যান্টিজেন দিয়ে পিএসএমএ পেট স্ক্যান মানে করে এই স্ক্যানটা হুম। স্পেসিফিক্যালি প্রস্টেট ক্যান্সারের স্পেসিফিক্যালি জন্যই। প্রস্টেট ক্যান্সারের জন্য। আচ্ছা। আগে বোন স্ক্যান করে দেখা হতো কেননা প্রস্টেট ক্যান্সার হাড়ে সবার আগে হুম, ছড়ায়। হুম, কিন্তু এই টেস্টটা অনেক বেটার এবং হুম, তাতে লিম্ফ নোডে ছড়িয়েছে কিনা, হুম, অন্য কোথাও গিয়েছে কিনা আমরা আগে দেখতে পারি। তাই দেখে ৩ টে
রিস্ক গ্রুপে ভাগ করা হয়। তারও আবার সাব গ্রুপ আছে। আমি বোঝার সুবিধায় ৩ টে বলছি। হুম, লো রিস্ক, ইন্টারমিডিয়েট রিস্ক, হাই রিস্ক। আচ্ছা। লো রিস্ক কারা? যাদের পিএসএ ১০ এর কম, যাদের স্টেজ T1 বা 2 এবং যাদের গ্লিসেন স্কোর ১০ এর গ্লিসেন স্কোর হলো আপনার ৭ এর কম, আচ্ছা। ৬ অবধি। হুম, ইন্টারমিডিয়েট হলো গ্লিসেন ৭, পিএসএ ১০ থেকে ২০ এবং স্টেজ 1, 2। হাই গ্রেডের মধ্যে যেকোনো একটা থাকলেই হাই গ্রেড হয়ে যায়। সেটা হলো যে টি স্টেজটা এমআরআইতে T3, T4, হুম। গ্লিসেন স্কোর ৭ এর বেশি মানে ৮, ৯, ১০ এবং পিএসএ যদি ২০ এর বেশি থাকে। এই অনুযায়ী ৩ টে রিস্ক গ্রুপে ভাগ করা হয়। সেই অনুযায়ী তার চিকিৎসা হয়। এই ধরনের ক্যান্সার হওয়ার পেছনে ধূমপান নাকি শুনেছি অনেক একটা ক্ষেত্রেই কারণ দায়ী। আছে। হ্যাঁ, হ্যাঁ, ধূমপান একটা কারণ রয়েছে। ধূমপান দেখুন তো তামাকের ব্যবহার না যেকোনো ক্যান্সারই তামাকের সেটা আমরা ব্যবহারে জানি হতে আমরা। পারে। হ্যাঁ। সেজন্যই লেখা থাকে যে হুম, তামাক হুম, ক্যান্সারের হুম, কারণ। হুম। সিনেমা হলেও লেখা থাকে। আর কি কোনো কারণ এছাড়া প্রস্টেট ক্যান্সারের কিছু প্রস্টেট ক্যান্সার ফ্যামিলিয়াল হয়। মানে আচ্ছা। বংশগত হুম, হুম, ২ হুম। ১ টা হয়। ২ ১ টা প্রস্টেট যেটা ক্যান্সার। বাকি ক্যান্সার গুলোর হ্যাঁ, ক্ষেত্রে যেটা হয় কিন্তু প্রস্টেটও কিছু হুম, ক্ষেত্রে ফ্যামিলিয়ালও হয়। সেটা একটা ব্যাপার রয়েছে। এই এটাই মূলত কিন্তু ঐরকম ডাইরেক্ট আ এটার জন্য হচ্ছে বলে তেমনি করে বলা যায় না। তাহলে একজন হুম, মানুষ বা হুম, একজন ভদ্রলোক যখন বুঝলেন যে তার হ্যাঁ, প্রস্টেট ক্যান্সার আছে, আপনি বলে দিয়েছেন অলরেডি যে হুম, কোথায় পৌঁছতে হবে। হুম, তো এইবার তিনি যখন পৌঁছলেন সেই হুম, চিকিৎসকের কাছে, তো সেই চিকিৎসক কিভাবে এর চিকিৎসাটা স্টার্ট করেন? হ্যাঁ, এইটা হলো প্রস্টেট চিকিৎসার জন্য এই আলোচনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমস্ত প্রস্টেট ক্যান্সার রোগী যাদের ডায়াগনোসিস হয়েছে তাদের বা তার বাড়ির লোকের এইটা জেনে রাখা দরকার। অন্য যেকোনো ক্যান্সারের মতো প্রস্টেট ক্যান্সার কিন্তু মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট। মানে একজন ডাক্তারবাবু নয়। হুম, প্রস্টেট ক্যান্সারের ইউরো অনকোলজিস্ট শুধু নয়, রেডিয়েশন অনকোলজিস্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তার কারণ হলো এর ট্রিটমেন্ট লো এবং ইন্টারমিডিয়েট রিস্কে দুটো। একটা হলো অপারেশন করা রেডিক্যাল প্রস্টেটেক্টমি, আরেকটা হলো রেডিক্যাল রেডিয়েশন এসবিআরটি হুম, মাত্র হুম। ৫ টা ট্রিটমেন্ট ব্যথা বেদনাহীন দিতে হয় আচ্ছা। এবং কিছু ক্ষেত্রে ইন্টারমিডিয়েট রিস্কে ৬ মাসের হরমোনের ওষুধ দিতে হয়। সেটা খাওয়ারও হতে পারে, ইনজেকশনও হতে পারে। এবার এই দুটোতেই দেখা গিয়েছে যে 100% কিউর হয়ে যায়। আচ্ছা। মানে সারভাইভাল কার্ভ 100%। আমি এটা একটা ট্রায়াল থেকে বলছি। মস্ত বড় ট্রায়াল, প্রোটেক্টি যে ট্রায়াল কারণে বলে। এটাকে অনেকে না হুম। গুড ক্যান্সারও বলেন আরকি। বলে এবং হ্যাঁ। এইজন্য অনেক ক্ষেত্রে অবহেলাও হয়। হ্যাঁ। সেটা হওয়া উচিত নয়। যেটা কিওর করতে পারি সেটা অবহেলা হুম, করে ফেলে ছড়িয়ে রাখা, পড়লে তখন তো আর ছড়িয়ে পড়া। অনেক রোগী আমার হুম, কাছে আসেন। মানে বলতে আমার সংকোচ হচ্ছে তাও হুম, বলছি। হুম, অনেক রোগী আসেন যাদের ডায়াগনোসিস হয়েছে ২ বছর আগে। তাদের জাস্ট একটা টিউআরপি অপারেশন হয়েছে ইউরিনের ফ্লোটা সুস্থ করার জন্য। কিছু ক্ষেত্রে হরমোনের ওষুধ হয়েছে, কিছু ক্ষেত্রে টেস্টিস কেটে বাদ দেওয়া হয়েছে যেটা বহু বছর আগে করা হতো যখন ওষুধ ছিল না হরমোন সাপ্রেশন করার জন্য। আমি তার পক্ষপাতী নই। একটা অর্গান কেটে বাদ দেওয়া একজন মানুষের সেটার আমি পক্ষপাতী নই। যখন আমার কাছে ভালো ওষুধ আছে এবং আর কিছু করা হয় না। এবং তারপরে ধীরে, ধীরে ক্যান্সারটা বাড়তে থাকে, হাড়ে-টাড়ে ছড়িয়ে যায় এবং আমার কাছে তারপরে সেই রোগীরা আসেন। সেটা আমি চাই না। কেননা এইটাকে এই লো আর ইন্টারমিডিয়েট রিস্কে আমরা যদি সঠিক ট্রিটমেন্ট করি, এসবিআরটি হুম। ট্রিটমেন্ট করি, মাত্র ৫ টা রেডিয়েশন, তার ব্যথা বেদনা কিচ্ছু নেই। তিনি অফিস করে সমস্ত কাজ করে এসে ১০ মিনিটের জন্য রেডিয়েশন নিয়ে বাড়ি চলে যেতে পারেন এবং সমস্ত নরমাল কাজ করতে পারেন। কোনো রিস্ক নেই যে এই অপারেশনের রিস্ক যেমন হয়, অজ্ঞান করার রিস্ক বা অপারেশনের রিস্ক নেই। অপারেশন করা যেতে পারে কিন্তু অপারেশন করলে দুটো মেইন সমস্যা। একটা হলো ইউরিন ধরে রাখতে পারা যায় না। আচ্ছা। ডায়াপার পরে থাকতে হয়। অনেককে সারা জীবন ডায়াপার পরে থাকতে হয়। এটা তো খুব ইউরিন খুব এম্বারাসিং এম্বারাসিং হুম, সিচুয়েশন। ২ হলো সেক্সুয়াল ফাংশন হুম। কমপ্লিটলি চলে যায়। আচ্ছা। এবং যাদের অপারেশন হয়েছে দেখা গেছে কারোরই আর সেক্সুয়াল ফাংশন মানে ইরেকশন আর হয় হুম, না। যেটা রেডিয়েশন এ হয় না, অনেক কম। সেটা কিন্তু প্রোটেক্টি ট্রায়াল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং এখন PES B ট্রায়ালও এসেছে যাতে বলা হয়েছে যে SBRT ইস অ্যাকচুয়ালি ইন টার্মস অফ হুম, সাইড ইফেক্টস এর জন্য অনেক সুপিরিয়র রেডিয়েশন চিকিৎসা দেন সার্জারি। কাজেই যে আমরা যদি জানি যে দুটো ট্রিটমেন্টে একই রেজাল্ট এবং একটা সাইড ইফেক্টস কম, তাহলে আমরা অবশ্যই সেটাই করব। সেটাই স্বাভাবিক। কিন্তু সেটা হয় না কেননা রোগীরা অনেক ক্ষেত্রেই রেডিয়েশন অঙ্কোলজিস্ট এর কাছে পৌঁছতেই পারেন না। তাদের চিকিৎসা অবধি তারা কখনো তার
সাজেশনই নিতে পারেন না। এটা আমাদের মানে কলকাতার ঘটনা নয়, এটা সারা ভারতবর্ষের ঘটনা, রাদার সারা পৃথিবীর ঘটনা এবং কেবলমাত্র যেসব দেশে কম্পালসারি মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড হয়, তাদের হয়। যেমন ধরুন ইউকেতে হুম, ক্লিয়ার কাট গাইডলাইনে লিখে দেওয়া আছে যে তাকে কিন্তু জানাতে হবে যে ১০০ জনের মধ্যে এতজনের ইউরিন ধরে রাখার ক্ষমতা চলে যাবে অপারেশন করলে। আর রেডিয়েশন করলে মাত্র এতজনের। সেক্সুয়াল ফাংশন অপারেশন করলে চলে যাবে। রেডিয়েশন এ কিন্তু এতজনের যাবে না। এগুলো কিন্তু বলে দিতে হবে ট্রিটমেন্ট ডিসিশন নেওয়ার আগে। আমাদের দেশে তো সেগুলো কিছু ফলো হয় না। হুম, এবং এটার হাই রিস্ক এর ক্ষেত্রে অপারেশনের কোনো রোল নেই। অপারেশন করা যায় না। এটা সারা পৃথিবীর কোনো গাইডলাইনে অপারেশন লেখা নেই। সেখানে হরমোনের চিকিৎসা, রেডিয়েশন চিকিৎসা দিতে হয়। এতদিন ২০ টা রেডিয়েশন দিতে হতো। এখন কিন্তু একটু কমেছে সেটা। সেটা ৫ টা রেডিয়েশনের ট্রায়ালও এসেছে। যে হাই রিস্কেও ৫ টা রেডিয়েশন দেওয়া যায়। যদিও লং টার্ম ডেটা আসেনি, বহুদিনের আসেনি। টক্সিসিটি এসেছে যে সেম। কাজেই অদূর ভবিষ্যতে সেটাও ৫ টা ট্রিটমেন্টে এসবিআরটি ট্রিটমেন্ট, স্টিরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি খুব হাইলি প্রিসিশন। এইটা যদি একটু বুঝিয়ে বলেন। এইটা আমি গুছিয়ে হুম, বলছি। হুম, হোয়াট ইস হুম, এসবিআরটি? হুম, মানে স্টিরিওট্যাকটিক বডি হুম, রেডিওথেরাপি বা স্টিরিওট্যাকটিক হুম, অ্যাবলেটিভ হুম, বডি রেডিওথেরাপি। প্রস্টেট একটা ছোট্ট গ্ল্যান্ড। হুম, তো রে দিয়ে আমাকে এক্স-রে দিয়ে ক্যান্সারগুলো মেরে দিতে হবে। তার ডিএনএ ড্যামেজ করে দিতে হবে। এমনভাবে দিতে হবে যাতে আমি ক্যান্সারটাকে খুব হাই ডোজ দিয়ে মেরে দিতে পারি এবং আচ্ছা, তার আশেপাশে যে ইউরিনারি ব্লাডার বা রেকটাম যেগুলো রয়েছে সেগুলোকে বাঁচিয়ে দিতে পারি। আচ্ছা। তো এখন রেডিয়েশনের তো একটা সাংঘাতিক উন্নতি হয়েছে। হুম, ধরুন রেডিয়েশনের উন্নতিটা আপনি বলতে পারেন যে আমাদের সেই ল্যান্ডলাইনে যদি হুম, 80s এর ল্যান্ডলাইন থেকে এখনকার স্মার্টফোন। তো তেমনি যে কোবাল ট্রিটমেন্ট ছিল হুম, ২০০০ সাল বা এখনো গভর্নমেন্ট হসপিটাল কিছু হুম, রয়েছে। সেই ট্রিটমেন্ট থেকে পুরো স্মার্টফোনের মতো চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা। এখন আপনার ডাক ব্যবস্থার মতো মানে আপনি আগে হাতে লিখে চিঠি হুম, পাঠাতেন, হুম, এখন ইমেইল করেন। হুম, ততটাই পরিবর্তন। সে আচ্ছা। চিঠি হয়তো ইন্টারভিউ এর হুম, ডেট পেরিয়ে তারপর হাতে প্রার্থীর পৌঁছলো। কাছে পৌঁছতো, সেইরকম। এখন আমরা একদম প্রিসাইজ মানে একদম টার্গেট করে শুধু প্রস্টেটে ক্যান্সার সেলগুলোকে রে দিয়ে মেরে দিতে পারি। সেটাকেই এসবিআরটি বলে। স্টিরিওট্যাকটিক অ্যাবলেটিভ বডি রেডিওথেরাপি বা স্টিরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি। এক্স-রেটা যখন শরীরে ঢোকে রোগী কিচ্ছু বুঝতে পারেন না। কিছুই আচ্ছা। না। আপনারা অনেকেই এক্স-রে হুম, করেছেন। হুম, চেস্ট এক্স-রে অনেকেরই হয়েছে। এক্স-রের সময় কি কিছু বোঝা হুম। যায়? না, কিছু বোঝা একদমই যায় না। না। ঠিক তেমনি এইটাতেও কিন্তু কিচ্ছু বোঝা যায় না। আচ্ছা। এবং রোগী বা আমার রোগী আছেন বাইক চালিয়ে এসেছেন ট্রিটমেন্ট নিয়েছেন, বাইক চালিয়ে অফিসে চলে গিয়েছেন। আবার সারাদিন অফিস করেছেন বা সারাদিন অফিস করে এসে ট্রিটমেন্ট নিয়ে গেছেন। এই ট্রিটমেন্টটার সাংঘাতিক উন্নতি হয়েছে এবং এতে সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে প্রস্টেট ক্যান্সার। তো এইটা আমি একটু হাইলাইট করতে চাই যে এই ট্রিটমেন্টটা কিন্তু আপনারা খোঁজ নিন কারো প্রস্টেট ক্যান্সার হলে এবং এটা সারা পৃথিবী জুড়ে স্ট্যান্ডার্ড আপনারা সেটা আম সুবিধাটা নিন। হুম, আচ্ছা, আমরা দেখেছি যে আ ক্যান্সার বিশেষজ্ঞরা প্রোটোকল শব্দের খুব হুম, ইউজ হুম, করেন। হুম। এই প্রোটোকল জিনিসটা সাধারণ মানুষ মানুষদের হ্যাঁ, জন্য আমি চাইছি যে আপনি যদি একটু বুঝিয়ে বলেন যে একটু এই বুঝিয়ে প্রোটোকল বলছি। হ্যাঁ, জিনিসটা কি? প্রোটোকলটা হলো আমরা কিভাবে ট্রিটমেন্ট ঠিক করি? যে প্ল্যান প্রস্টেট করবেন ক্যান্সারের আরকি। প্ল্যানটা কিভাবে হুম, হুম, করব? যে হুম, ধরুন প্রস্টেট ক্যান্সারে হুম, আমি বলছি রেডিয়েশন দেব, রেডিয়েশন দিয়ে সুস্থ করব। এটা আমি কিভাবে বলছি? হুম, এটা কি আমার মানে আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি? আমি হুম, আমি কি অত পেশেন্ট ট্রিট করেছি? না। হুম, হুম, এগুলি হলো সারা পৃথিবী জুড়ে ট্রায়াল চলছে। ট্রায়াল মানে একটা নতুন পরীক্ষা-নিরীক্ষা গবেষণা পরীক্ষা-নিরীক্ষা চলছে। মানুষের উপরে। হুম, হুম, যে একটা চিকিৎসা পদ্ধতি সেটা আরেকটা চিকিৎসা পদ্ধতির চাইতে ভালো না খারাপ? এটা হুম, আমাদের জানতেই হবে যে সেই চিকিৎসা পদ্ধতিটা কিরকম? তার হুম, জন্য আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল করতে হয়। আমার সমস্ত কথা ক্লিনিক্যাল ট্রায়াল এর উপর বেস করে। হুম, মানে ধরুন ৪,০০০ পেশেন্ট, ৫,০০০ পেশেন্টের উপরে ট্রায়াল হয়েছে। ২,০০০ কে হুম, অপারেশন করা হয়েছে, ২,০০০ কে রেডিয়েশন দেওয়া হয়েছে। হুম, তারপর তাদের ১০ বছর ধরে ফলো আপ করা হয়েছে। হুম, তারপরে ডেটা পাবলিশ হয়েছে। হুম, তো এইরকম সারা পৃথিবী জুড়ে বিভিন্ন রিসার্চ হয়ে চলেছে। এই রিসার্চ গুলো সব রিসার্চের উপরে ধরুন একটা ট্রায়াল বলছে যে অপারেশন ভালো, একটা বলছে রেডিয়েশন ভালো। হুম, তখন তার চুলচেরা বিচার, কাটাছেঁড়া হুম, করে হুম, একটা কমিটি হুম, তারা ধরুন এক্সপার্টস হুম, তারা মিলে একটা গাইডলাইন তৈরি করেন, প্রোটোকল তৈরি করেন। যে দেখো বাবা এই ৫ টা ট্রায়াল বলছে যে অপারেশনের চেয়ে হুম, রেডিয়েশন বেটার। দুটো রেডিয়েশন অপারেশন হুম, সমান বা বেটার বলেছিল। কিন্তু এই দুটোর এই ফ্লস আছে সেটা ঠিক নেই। অতএব আমরা যদি সব ট্রায়াল গুলো দেখি, তাদের স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখি,
কাটাছেঁড়া করে হুম, একটা প্রোটোকল ঠিক হয়। আচ্ছা আমরা তাহলে স্টেজ 1 ক্যান্সারের ক্ষেত্রে এই চিকিৎসাটা করব, স্টেজ 2 ক্যান্সারে এই চিকিৎসাটা করব। এবং চিকিৎসার ডিসিশন কিন্তু এইভাবেই হওয়া উচিত। এই প্রোটোকল মেনে হওয়া উচিত ক্যান্সার চিকিৎসা। এইজন্যেই কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার দরকার। এইজন্যেই ক্যান্সার নিয়ে আলাদা করে পড়াশোনা করা দরকার। তার কারণ আজ আমি যে কথাটা বলছি, হুম, হুম, হতে পারে যে সামনের বছর আপনি আমার ইন্টারভিউ নিলে, নট ইভেন সামনের বছর, সামনের মাসে ইন্টারভিউ নিলে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। হয়তো একটা মস্ত বড় হুম, ট্রায়াল হুম, এলো। সেখানে একটা মস্ত বড় আবিষ্কার হলো। তখন পুরনোটা এটা না করলে হুম, বিজ্ঞান হুম, এগোবে না। একদমই তাই। পুরনোটাকে ফেলে নতুনকে আমাদের গ্রহণ করতে হবে। আগে যেটা ছিল, যেটা আমরা দেখতাম যে ২ বছর বাঁচানো যায়, এবার যদি কোনো ওষুধ আছে যাতে হুম, ৫ বছর বাঁচানো যায়, আমি হুম, অবভিয়াসলি সেটা হুম, করব। কাজেই এই একদমই। আপডেটটা দরকার। আর এই ট্রায়াল প্রোটোকলও ক্রমাগত হুম, আপডেট হয়ে চলেছে। আমরা নিজেরা প্রোটোকল ডেভেলপমেন্ট কমিটির মধ্যে আছি। যেমন ধরুন ন্যাশনাল ক্যান্সার গ্রিড, তার প্রোটোকল ডেভেলপমেন্ট কমিটিতে আমি আছি। তারপরে ধরুন আমাদের অ্যাসোসিয়েশন অফ রেডিয়েশন অনকোলজিস্ট অফ হুম, ইন্ডিয়ার প্রোটোকল, তার গাইডলাইন এ আমি আছি। আমরা হুম। নিজেরা ক্রমাগত ডিসকাস করে প্রোটোকল আমরা তৈরি করি। আমার এই প্রশ্নটা করার কারণ হুম, ছিল যে একজন ভদ্রলোক যিনি হায়দ্রাবাদে চিকিৎসা হুম। নিচ্ছেন এবং যিনি কলকাতায় চিকিৎসা তাদের নিচ্ছেন, একই চিকিৎসা হওয়া। একই চিকিৎসা হবে। তাই এমন নয়, শুধু নয়। হায়দ্রাবাদ নয়। হুম, তিনি যদি লস এঞ্জেলসেও চিকিৎসা হুম, নেন, হুম, তিনি যদি লন্ডনেও নেন, হুম, তিনি যদি হুম। জার্মানি বার্লিনেও নেন বা জাপানের টোকিওতে নেন, একই চিকিৎসা কারণ হওয়া উচিত। প্রত্যেকে ওই একই প্রোটোকল। একই প্রোটোকল ফলো হুম, করে। কিন্তু এইবারে যেতে হবে আপনাকে একজন বিশেষজ্ঞ মানে বিশেষজ্ঞের ক্যান্সার কাছে, বিশেষজ্ঞের কাছেই যেতে ক্যান্সার হবে। বিশেষজ্ঞের কাছে একই প্রোটোকল গট ফলো ইট। করেন। হুম, দেশে হুম। খানিকটা ভেরিয়েশন হয়। কারণ তাদের তো আমাদের হ্যাঁ, বডি বডি একরকম, আলাদা, বিদেশীদের দেশ আলাদা। আলাদা, হ্যাঁ, সেটাতে হ্যাঁ। হুম, ভেরিয়েশন হুম, হয়। তার আরো একটা কারণ রয়েছে ভেরিয়েশন হওয়ার। অনেক ক্ষেত্রে লজিস্টিক্স কাজ করে। হুম, যেমন হুম, ধরুন ইউকেতে সেটা হুম, কিনা সরকার স্পন্সর হুম, করে হুম, সব হুম, ট্রিটমেন্টের। তাহলে ওরা ভাবে যে কস্ট বেনিফিট হুম, ইফেক্টিভ কোনটা হবে। ইউএসএ তে আবার সবই হুম, প্রাইভেট। হুম, সেখানে আবার মুনাফার ব্যাপারটাও হুম, খানিকটা হুম, এসে যায়। হুম। এগুলো খানিকটা করে, কিন্তু বৈজ্ঞানিক তথ্য আ আলাদা খুব একটা হয় না। অনুষ্ঠানের একেবারে শেষে আমরা হুম, তো যাদের প্রস্রাব নিয়ে হুম, সমস্যা আছে বারবার হয়তো তাদের ঘুম ভেঙে যাচ্ছে রাত্রেবেলা, আ প্রস্রাব করতে যাচ্ছেন, হুম। ধরে রাখতে পারছেন না এবং আ তিনি কিছু বলছেনও না। তিনি এটা জাস্ট আ বলতে হবে। এটাকে সংকোচটা দূর করতে হ্যাঁ, হবে। ওইটাই আমি আপনার কাছে হুম, শুনতে বলতে চাইবো হবে। যে সেই সমস্ত পেশেন্টদের আপনি হুম, কি বলবেন? বলতে হবে। ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। সিম্পল টেস্ট রয়েছে, আগে সেগুলি করাতে হবে এবং ইউরিনের সমস্যা হলে না ইগনোর করবেন না। ঠিক আছে, বয়স হয়েছে, প্রোস্টেট বেড়ে গেছে, হবে ভেবে, বা কেউ একটা বলল এটা ওটা খেয়ে হুম, নাও, হুম, বা আচ্ছা ঠিক আছে হুম, বাবা, বয়স হলে বন্ধু বলে দিল যে হয় এটা হুম, আমারও হয়। ইগনোর করবেন না। হুম। এটাকে মানে কিওর আপনার বন্ধুর যেটি হয়েছে সেটা আপনার নাও হতে নাও পারে না। হতে পারে। হুম, আর এটা প্রায় 98, হুম, 99% কিওর হয়ে হুম, যায়। প্রায় সবাই কিওর হয়ে যায়। হুম, আমি তো বলে দিই যে আপনার কাছে এমন ট্রিটমেন্ট আছে, আপনি প্রোস্টেট ক্যান্সারের মৃত্যু আমি এভয়েড করতে পারি। এমনকি স্টেজ 4 প্রোস্টেট ক্যান্সারেরও ভালো ওষুধ বেরিয়েছে। সুস্থ করা যায় না, কিন্তু বেশ কিছু বছর বাঁচিয়ে রাখা যায়। সেই অবধি আমরা যাবো যাবো কেন? কেন? এবং যে হুম, কারণে আমরা এই হুম। অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো আমরা করে রাইট, থাকি এবং দীর্ঘ ৬ বছর ধরে আমরা করে আসছি। রাইট। তো যাই হোক, প্রোস্টেট ক্যান্সার হুম, নিয়ে আমার যা প্রশ্ন ছিল আমি তো করলাম। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আর ডাক্তারবাবুর একটি নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের যদি কখনো প্রয়োজন হয় নিঃসংকোচে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার। ধন্যবাদ।